নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা যে ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসটাই বজায় রাখবো। তোমরা জানো যে বর্ণানুক্রমক যে ক্লাসটা শুরু হয়েছিল, অবর্ণ দিয়ে গঠিত সমস্ত গ্রন্থের মানে জনপ্রিয় বাজারে প্রচলিত গ্রন্থের ক্লাস বা আলোচনা আমি শেষ করেছি, আবর্ণ দিয়েও শেষ করেছি। আজ কিন্তু হর্ষই বর্ণে চলে যাব, অর্থাৎ হর্ষই বর্ণে গঠিত যেসব গ্রন্থ আছে তার সংক্ষিপ্ত আলোচনায় চলে যাব। হর্ষই বর্ণ দিয়ে মোটামুটি একটা ক্লাসেই আশা করছি বন্ধু কমপ্লিট করে দেবো, কারণ হর্ষই বর্ণ প্রচলিত যে গ্রন্থ প্রচলিত একটা ক্লাসে আশা করি কমপ্লিট হবে। একটু হয়তো 1 মিনিট এদিক ওদিক ক্লাসটা দীর্ঘায়িত হতে পারে, কিন্তু আমি বলবো দীর্ঘায়িত হলেও স্কিপ না করে গোটা ক্লাসটা তোমাদের শোনার জন্যে, কেননা উপকারটা তোমার হয়, তোমাদের উপকারার্থে কিন্তু আমাকে দীর্ঘায়িত করতে হচ্ছে। আমি তো 1-2 মিনিটে ক্লাস করে দিতে পারি, কিন্তু তাতে উপকারটা তোমার কী হবে? বলে সেক্ষেত্রে যদি 15 মিনিটের জায়গা 16-17 মিনিট হয়, তোমাদের একটু ধৈর্য ধরে শুনবে, কারণ লাভটা কিন্তু তোমাদেরই হবে। আর জানো বন্ধু, এই যে গ্রন্থের আলোচনা আমি কিন্তু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে বোর্ড ওয়ার্ক অতটা গুরুত্ব পায় না। সেখানে যদি বোর্ড ওয়ার্কে অযথা সময় না দিয়ে যদি বিষয়টাকে তোমাদের আরও ভালোভাবে উপস্থাপন করা যায়, বুঝিয়ে দেয়, সেটাই কিন্তু ভালো হবে। সেই চেষ্টাটা কিন্তু আজও কিন্তু করব। ফলে টোটাল বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস, এটা আমার 12 নম্বর ক্লাস। আর হর্ষই বর্ণের উপর 1 নম্বর ক্লাস, প্রথম ক্লাস। আশা করছি একটা ক্লাসে আমি কমপ্লিট করে দেব। তাই ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি ক্লাসে কিন্তু চলে যাব। দেখো বন্ধু, প্রথমে যে গ্রন্থটা আলোচনা করব সেটা ইংরেজ বর্জিত ভারতবর্ষ। হ্যাঁ, বিষয়টা কেমন বলো তো? এটা হচ্ছে পিয়ের লটির ফরাসি গ্রন্থ। এতে পিয়ের লটি ফরাসি একজন গ্রন্থকার, সেই পিয়ের লটির ফরাসি গ্রন্থ থেকে যতীন্দ্রনাথ ঠাকুর এটা অনুবাদ কিন্তু করেছিলেন। এই গ্রন্থের মধ্যে সিঙ্গল, ত্রিবাঙ্কুর, তাঞ্জোর, হায়দ্রাবাদ, উদয়পুর, বারাণসী মানে ইত্যাদি যে জায়গা ভারতবর্ষের সাম্রাজ্যের নানা প্রসিদ্ধ স্থানের এখানে বর্ণনা আছে। এবং একজন বিদেশির চোখে ভারতবর্ষ কেমন লেগেছিল ভারতবর্ষকে, তার নিখুঁত বর্ণনা কিন্তু এই গ্রন্থে রয়েছে। পরবর্তী গ্রন্থ হচ্ছে ইংরেজের জয়। জানো এটা বাংলা একটা ইতিহাস গ্রন্থ, লিখেছিলেন কিন্তু বিহারীলাল সরকার। এই ইংরেজের জয় গ্রন্থটা কিন্তু লিখেছিলেন। এই গ্রন্থের মধ্যে কিন্তু প্রসিদ্ধ ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ কর্তৃক কর্ণাটের যে রাজধানী আরকট অবরোধ এবং তাতে বিজয় লাভ এবং পলাশির যুদ্ধ এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে অন্ধকূপ হত্যার বিবরণ, যে অলিক এবং নবাব সিরাজদৌল্লা যে প্রকৃতপক্ষে নররাক্ষস ছিলেন না, সেই বিষয়ে গ্রন্থকার কিন্তু বহু প্রমাণ সহকারে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন। পরবর্তী গ্রন্থ হচ্ছে ইতিকথা। তোমরা জানো এটা বাংলা উপন্যাস, লিখেছিলেন কিন্তু নিখিলনাথ রায়। এই গ্রন্থে কিন্তু রাজস্থান, তারপর হচ্ছে রিয়াজ উস সালাতিন ইত্যাদি ইতিহাস গ্রন্থ অবলম্বনে লেখা একটা গ্রন্থ। এটা কয়েকটি ঐতিহাসিক ক্ষুদ্র উপন্যাস এখানে কিন্তু সন্নিবেশিত করে কিন্তু লেখা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ ইন্দ্রিয়া। প্রত্যেকেই তোমরা নামটা শুনে থাকবে, ইন্দ্রিয়া নামটা প্রত্যেকেই শুনে থাকবে, কারণ জনপ্রিয় একটা বাংলা উপন্যাস। লিখেছিলেন বাংলার স্কট সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিষয়টা ছিল এরকম যে ইন্দিরা মহেশপুরের জমিদার হরমোহন দত্তের কন্যা। এই যে মনোহরপুর গ্রামে তার কিন্তু শ্বশুরবাড়ি। ফলে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় পথের মাঝে কালীদিঘি নামক একটা জায়গায় ইন্দিরা দস্যুদের দ্বারা আক্রান্ত হয় এবং তারা ইন্দ্রিয়ার বস্ত্র, অলঙ্কার সমস্ত কিছু কেড়ে নিয়ে ইন্দ্রিয়াকে বনে ছেড়ে দেয়। পরে ইন্দ্রিয়া এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় গ্রহণ করে এবং ওই ব্রাহ্মণের অনুরোধে কৃষ্ণদাস বসু তাকে কলকাতায় নিয়ে আসে। সেখানে কৃষ্ণদাসের শালিকা কন্যা সুভাষিনী ইন্দিরাকে পাচিকা রূপে নিযুক্ত, পাচিকা মানে রাধুনী, সেই পাচিকা রূপে নিযুক্ত করে শ্বশুর রামরাম বাবুর বাড়িতে নিয়ে যায়। সেখানে কুমুদিনী নামে এক পরিচিতা ছিলেন তার। ফলে সুভাষিনী ক্রমে ইন্দিরার প্রকৃত পরিচয় জানতে পারে। সুভাষিনীর যে স্বামী রমণবাবু একজন উকিল। একদা তিনি জনৈক মক্কেলকে বাড়িতে তার খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। এবার সেদিন কুমুদিনী পরিবেশন করতে গিয়ে মানে চিনতে পারে যে ওই লোকটি তার স্বামী উপেন্দ্রনাথ মিত্র। তখন সুভাষিনীর সঙ্গে পরামর্শ করে ইন্দিরা রাত্রিকালে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু নিজের পরিচয় গোপন রাখেন।
সেই রাত্রেই ইন্দিরা স্বামীর সঙ্গে তার নিজের বাড়িতে ফিরে আসেন এবং 8 দিন সেখানেই থাকেন। পরে বিশেষ প্রয়োজনে উপেন্দ্রবাবুকে দেশে ফিরতে হয়, কিন্তু তিনি কুমুদিনীর প্রেমে এরূপ মানে এক প্রকার মুগ্ধ হয়ে পড়েছিলেন যে তাকে ত্যাগ করে যাওয়া তার পক্ষে কিন্তু অসাধ্য হয়ে পড়ে। অবশেষে কুমুদিনীকে বাড়িতে নিয়ে যাওয়াই স্থির করেন এবং তাকে দস্যুদের দ্বারা আক্রান্ত ইন্দ্রিয়া বলেই কিন্তু পরিচয় দিতে সংকল্প করলেন। অর্থাৎ তার স্বামী গোটা বিষয়টা জানেন না, তিনি নতুনভাবে নতুন মেয়ের প্রেমে পড়েছেন এবং ভালোবেসে ফেলেছেন, তাকে স্ত্রীরূপে বাড়ি নিয়ে যেতে চেয়েছেন, এটাই কিন্তু লেখক দেখাতে চেয়েছেন। ফলে ইন্দিরা বাড়িতে গিয়ে মাতা পিতা ভগ্নী সবাইকে কিন্তু সকল কথা খুলে বলে এবং 2 দিন পরে উপেন্দ্র সেখানে এসে জানতে পারে যে কুমুদিনী তারই স্ত্রী ইন্দিরা। তখন তিনি ইন্দিরাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে শ্বশুরবাড়ি প্রভৃতি পূর্ববৃত্তান্ত সমস্ত অবগত হয়ে ইন্দিরাকে কিন্তু সাদরে গ্রহণ করে। এভাবে বাংলার স্কট ঋষি বঙ্কিমচন্দ্র তার লেখনী গুণে অসাধারণ একটা কাহিনী আমাদের কিন্তু ইন্দিরা উপন্যাসে কিন্তু উপহার কিন্তু দিয়েছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইন্দুমতি। তোমরা জানো এটা একটা বাংলা উপন্যাস, ফণীন্দ্রনাথ পাল কিন্তু এটা লিখেছিলেন। এই গ্রন্থে সামাজিক কথা ও পারিবারিক জীবনের ছবি খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। পরবর্তীতে আরেকটা জনপ্রিয় গ্রন্থ প্রত্যেকেরই হয়তো জানা আছে, জনপ্রিয় কি বিখ্যাত গ্রন্থ ইন্দ্রাণী। তবে ইন্দ্রাণী গ্রন্থটা আলোচনার পূর্বে বন্ধুদের বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু যে ইন্দ্রাণী এটা কিন্তু একটা বাংলা উপন্যাস এবং লিখেছিলেন কিন্তু অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বিখ্যাত ব্যক্তিত্ব তোমরা জানো কল্লোল যুগের। বিষয়টা হচ্ছে রাজীব লোচনের বড় কন্যার নাম ইন্দ্রাণী। তিনি প্রগতিপন্থীর ঘোর বিরোধী ছিলেন, কিন্তু যুগের সঙ্গে সমানতালে পা ফেলে চলতে হয় বলে কন্যাকে শিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠিয়েছিলেন। ইন্দ্রাণী একটি একটি করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পাশ করতে শুরু করে এবং সেই পাঠরত অবস্থায় যদিও রাজীব লোচন কন্যার বিবাহের কথা তুলেছিলেন, কিন্তু কন্যা তাতে বড় একটা কান দেন না, এতে বিয়ে করতে রাজি হয়নি। যে বছর ইংরেজিতে ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে ইন্দ্রাণী বিএ পাস করলো, সেইবার সে পিতার কাছে নিজের বিয়ে করার ইচ্ছা জানালো এবং সুদর্শন সেন নামক এক এমএ পাস যুবককে অসবর্ণ বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করে। প্রথমত সে একজন বেকার যুবক আর দ্বিতীয়ত সে কায়স্থ, সেই জন্য পিতা ও বিবাহে মত দিলেন না। ফলে একদিন ইন্দ্রাণী এবং সুদর্শনের আইন অনুযায়ী রাঁচিতে বসে বিবাহ কার্য হয়ে গেল, যদিও উভয় অভিভাবকের অনুপস্থিতিতেই, কোনো অভিভাবকই সেখানে উপস্থিত ছিল না। এদিকে সুদর্শন একবার স্ত্রী ইন্দ্রাণীকে নিয়ে নিজে গিয়ে উপস্থিত হন। এখানে সুদর্শনের মা সৌদামিনী, তার 2 বৌদি নীরদা ও নিভা রাগ ও বিকৃতি প্রকাশ করে, কিন্তু ইন্দ্রাণী তাদের কোনো কথার জবাব দেয় না, কেবল মনে মনে ভেবেছে যে সে একদিন নিজের ব্যবহারে ওদেরকে সন্তুষ্ট করতে পারবে। এরপর ইন্দ্রাণী এবং সুদর্শনের সঙ্গে সংসারের সকলে ছোটোখাটো বিষয় নিয়েও বলছে দিবারাত্র ঝগড়া বিবাদ করে চলেছে। ইন্দ্রাণী কিন্তু খুব সংযত হয়ে তাদের নির্দেশিত কাজ করে যায়, তাতেও তার নিস্তার বা মুক্তি কিন্তু নেই। ফলে বিয়ের পর থেকে সুদর্শনকে সংসারের অংশ মতো কতকগুলি খরচও কিন্তু দিতে হয়। সুদর্শন 2 বেলা টিউশনি করে যা কিছু পায় সেটা দিয়েই কিন্তু এ সমস্ত খরচ কিন্তু সে চালায় এবং সংসারের দিক থেকে এখন তাকে একটি চাকরি না করলে চলে না, কারণ আস্তে আস্তে সংসারে আরও কয়েকটি খরচের টাকা তাকে দিতে হয়। যদিও 2 বেলা টিউশনি ছিল, এখন তার একটি হাতছাড়া হলো। অনেক দিন থেকেই কাজের চেষ্টা সে করছে, কিন্তু কোনো সুবিধা করতে পারছে না। আবার সুদর্শনের কাজের সুবিধার জন্য ইন্দ্রাণী চেষ্টা করছে, এখন কি পরিচিত অনেক কাছের পত্র সে দিচ্ছে, যোগাযোগ করছে যদি একটা চাকরি জুটিয়ে দেওয়া যায়, তবুও কোনো কিন্তু ফল হয় না। শেষে কোনো উপায় না পেয়ে নিজে একটি টিউশনি নিল, কিন্তু তাতে বিপদ, কারণ 2 দাদা এর ঘোর বিরোধী ছিল। সেখানে সে কি আর করবে, একদিন পড়িয়ে কাজে ইস্তফা দেয়। ফলে এর কয়েকদিন পরে ইন্দ্রাণী দিনাজপুরে এক স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেটের পদ লাভ করা তার চাকরি পায়।
এবং সংসারের কাছ থেকে ঘৃণা অশ্রদ্ধা সমানভাবে তাদের প্রতি বর্ষিত হতে থাকে। অর্থের অভাবেই তাদের আজ সংসারে এতদূর নিম্নে স্থান হয়েছে, তাই ইন্দ্রাণী এই কাজ গ্রহণ করলো, অর্থাৎ চাকরিটা সে নিল। সংসারে কারো কথায় এবার সে কান দেয় না। সুদর্শন এবং ইন্দ্রাণী সকলের ইচ্ছার বিরুদ্ধেই একদিন দিনাজপুরে কিন্তু চলে যায় এবং এখানে আসার পর আস্তে আস্তে ইন্দ্রাণীর মনের ভাব পরিবর্তিত হয় এবং বাড়িতে থাকতে বাড়িতে থাকতে রান্না করা ছাড়াও ইন্দ্রাণীকে অনেক ছোটোখাটো কাজও করতে হয়, কিন্তু এখানে চাকর সমস্ত কাজ করে দেয়, কেবল রান্নার কাজ নিজে সম্পন্ন করে। তারপর তা করার জন্য ঠাকুর রাখা হলো এবং সুদর্শনের কাজ যদিও মাঝে মাঝে প্রথম ইন্দ্রাণী করে দিত, কিন্তু এখন আর ইন্দ্রাণী তার বড় একটা খোঁজও নেয় না। ফলে সুদর্শনকে এখন চাকর উপরে নির্ভর করতে হয়। আজকাল সুদর্শনের ঘরে কোনো দিন ইন্দ্রাণীকে দেখতে পাওয়া যায় না, কেবলমাত্র মাইনে পাইলে ইন্দ্রাণী হাত খরচের জন্য কয়েকটি টাকা দেওয়ার জন্য কিন্তু একবার সুদর্শনের রুমে কিন্তু আসে। ফলে এখন ইন্দ্রাণীর কত কাজ আস্তে আস্তে সে সংসার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। চারিদিকে তার পরিবর্তন এসেছে, ব্যবহারে, চেহারায়, এমনকি পোশাক পর্যন্ত পরিবর্তন হয়েছে। আজকাল নানা সভা সমিতিতে ইন্দ্রাণী একজন প্রধানা এবং কলিকাতার যুগনারী সমিতির একটা শাখা এখানে সে খুলেছে, সেই বাড়ি বাড়ি গিয়ে চাঁদা ইত্যাদি সে গ্রহণ করে। এমনি করে ইন্দ্রাণী যেন সুদর্শনের কাছ থেকে দূরে সরে যায়। বাড়িতে থাকতে অর্থের অভাবে সুদর্শনের একমাত্র আপন বলতে ইন্দ্রাণী ছিল। সেই টাকার অভাব ঘুচেছে বলে সে তার কাছ থেকে যেন দূরে সরে যাচ্ছে। বাড়িতে মা দাদা ও বৌদিদের টাকা পাঠিয়ে ইন্দ্রাণী খুব খুব সুনাম অর্জন করেছে। এখানে ছোট বড় ঘটনার উপলক্ষে ইন্দ্রাণী সুদর্শনকে আঘাতও দিয়েছে, কিন্তু সে ব্যথা সুদর্শন নিজে ছাড়া কাকেও কিন্তু জানতে দেয়নি। কোনো সভা বলো, সমিতি বলো বা কোনো নিমন্ত্রণে যাইতে হলে প্রথম ইন্দ্রাণীকে সুদর্শনকে বলে যাইত। এখন এইরূপ বলা ইন্দ্রাণী কিন্তু প্রয়োজন বোধ করে না। দেখা গেল সেদিন ডাকঘরে চিঠি আনতে গেলে কয়েকটি যুবক সুদর্শনকে লক্ষ্য করে ঠাট্টা করে। সে সহ্য করে নেয় সুদর্শন। তারই তো অন্যায়, সে বসে থাকতে আর স্ত্রী ইন্দ্রাণী চাকরি করবে, এটা তো হয় না। ফলে রবিবার বিকালে অস্পৃশ্যদের এক সভায় ইন্দ্রাণীর একটি পেপার পড়িবার কথা চতুর্দিকে প্রচার করে দেওয়া হয়েছিল। সেই সবার পক্ষ থেকে একটি যুবক ইন্দ্রাণীকে ডাকতে আসলে সুদর্শন সেই যুবককে ইন্দ্রাণীর আদেশ ব্যতীত ফিরিয়ে দেয় এবং বলে, আমি ইন্দ্রাণী দেবীর স্বামী, আমি চাই না যে তিনি কোনো মিটিংয়ে বক্তৃতা দেন। এবং যুবকটি চলে যায়। ইন্দ্রাণী সুদর্শনের আদেশ অমান্য করে মিটিংয়ে চলে গেল। এই ঘটনার জন্যই সুদর্শনের মন কিন্তু ভেঙে পড়ে। এইবার আর সুদর্শনের সহ্য হয় না, দিনাজপুর ছেড়ে সে কিন্তু কলকাতায় চলে আসে। ফলে সুদর্শন চলে গেল। ইন্দ্রাণী প্রথম সুদর্শনের জন্য প্রাণ কেঁদে ওঠেনি। এইভাবে কয়েক মাস সে কাটিয়ে দেয়। তারপর কয়েকটি টাকা কী ভাবিয়া হাত খরচের জন্য ইন্দ্রাণী স্বামীকে পাঠিয়ে দেয়। প্রায় মাসখানেক পরে সেই স্বামী সেই মানি অর্ডার রিফিউজ হইয়া ফিরে আসে, অর্থাৎ সুদর্শন সেটা কিন্তু গ্রহণ করে না। এতে ইন্দ্রাণীর অন্তর কেঁপে ওঠে। তারপর চারুলতা নামক একজন অন্তরঙ্গ শিক্ষয়িত্রীর সঙ্গে এই বিষয়ে সে আলাপ আলোচনা করে এবং ইন্দ্রাণী এইবার সত্যি বুঝতে পারে নারীর চাকরি বাহিরে নয়, যদি তার কোনো চাকরি থাকে তবে তার সংসারে এবং গৃহকোণেই। এই চাকরির চেয়ে ঘরের চাকরি অনেক কিন্তু সম্মানজনক। ফলে ইন্দ্রাণী শিক্ষয়িত্রীর পদ ছেড়ে দিয়ে কলকাতায় কিন্তু চলে আসে। সেখানে সে শুনে সুখী হইল যে তার স্বামী পাটনা ব্রাঞ্চে এক সওদাগরি অফিসে চাকরি পেয়েছে এবং বাকিপুরের দিকে বাড়ি নিয়ে সেখানে কিন্তু থাকছে। ফলে চাকর তাহার সেবা যত্ন করে। ইন্দ্রাণী এখানে সৌদামিনীর ও অন্যান্য যারা আছে একটু তিরস্কৃত হইল, তা কিন্তু হাসি মুখে সহ্য করে স্বামীর কাছে কিন্তু চলে আসে। তারপর নারীর যেটা বড় কাজ, স্ত্রী যাহার বড় চাকরি, সেই স্বামী সেবায় ভার গ্রহণ কিন্তু করলো। অর্থাৎ একটা স্ত্রীর জীবনে স্বামী হচ্ছে কিন্তু প্রধান দান। ফলে স্বামীর সেবা যত্নের পথটাকে কিন্তু ইন্দ্রাণী বেছে নিল। এই গ্রন্থকার যেটা দেখাতে চেয়েছেন যে নারী ধর্ম ও কর্ম সেবা করা, আর সেটা করতে হবে সংসারে বসেই কিন্তু। শত দুঃখ কষ্ট হলেও তাকে সহ্য করতে হবে। সম্মানজনক যদি কোনো কাজ তার থাকে তবে তার সংসারে গৃহকর্ম। এই গৃহকর্ম এবং সেবা যত্ন তাকে কিন্তু প্রকৃত শান্তি এবং সুখ এনে কিন্তু দেয়।
সত্যি বন্ধু, যদিও বর্তমান পরিপ্রেক্ষিতে কর্ম খুবই গুরুত্ব, তাই নারীরা বর্তমান চাকরিটাকে বেছে নিচ্ছে, কিন্তু সত্যি স্বামী এবং স্ত্রী দুজনেই যদি চাকরি করে তাহলে কিন্তু সন্তান উপেক্ষিত হয়, বা বউ যদি সারাক্ষণ চাকরির জন্য বাইরেই থাকে তাহলে স্বামীর যে সেবা যত্ন পাওয়া উচিত সেটা কিন্তু উপেক্ষিত হয়। বর্তমান সমাজ হয়তো অর্থের লোভে বা একটা প্রতিষ্ঠা পাওয়ার লোভে নারীরা যেভাবে ছুটে চলেছে, যেভাবে তাদের সংসারকে বা স্বামীকে মানে অযত্নের জায়গায় ঠেলে দিচ্ছে, বিশেষ করে চাকর বাকরের জায়গায় যত্ন নিচ্ছে, তাহলে মাও মানে সন্তান যে স্নেহ সেটা থেকে বঞ্চিত হয়, সন্তানও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়, স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, এরকম একটা কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এই জন্যই কিন্তু বর্তমানে সংসারের বাঁধনটা অনেকটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে। সেটাও হয়তো অচিন্ত্য কুমার সেনগুপ্ত খুব সুন্দর মুনসেনাই কিন্তু এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ দেখো বন্ধু, এই যে সাহিত্যের ইতিহাস যে গ্রন্থ ধরে ধরে আলোচনা করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো যে গ্রন্থটা আলোচনা করলাম, এই বিষয়টা দেখো লেখক এই বার্তাটা দিতে চাইলেন যে একটা স্ত্রীর পক্ষে স্বামী সেবা বা সন্তান প্রতিপালন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সেটা না করে সে যদি অর্থ ইনকামের জন্য দূরে পড়ে থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক শিথিল হতে থাকে, একটা সন্তান তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়। ফলে এটা কিন্তু খুব বড় একটা মানে নেগেটিভ বিষয় সমাজের দিকে। নারীর অবশ্যই স্বাবলম্বী হওয়া দরকার, কিন্তু সেই স্বাবলম্বীটা এমন পর্যায়ে না পৌঁছায় যেখানে কিন্তু একটা সম্পর্কের বাঁধন কিন্তু আলগা হতে শুরু করে, সেটাও কিন্তু ভীষণভাবে কিন্তু দরকার। তাই প্রত্যেকটা গ্রন্থের বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এটাই কিন্তু পথ চলার পক্ষে অনেকটা পাথেয় হবে। এবং বিভিন্ন কলেজে, প্রত্যেকটা কলেজেই কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে, ফলে এই গ্রন্থ সম্পর্কে 1 নম্বর 2 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন আসতে দেখা যায়, 10 নম্বরের প্রশ্ন আসতে দেখা যায়। ফলে এটা যদি তোমরা জেনে রাখো তাহলে মঙ্গলটা কিন্তু তোমাদেরই। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইউরোপে 3 বছর। জানো এটা বাংলা ভ্রমণ বৃত্তান্ত, লিখেছিলেন কিন্তু রমেশচন্দ্র দত্ত। তোমরা জানো আইসিএস, রমেশচন্দ্র দত্ত আইসিএস যিনি ছিলেন তিনি এটা লিখেছিলেন। এই গ্রন্থে ইউরোপবাসীদের আচার ব্যবহার এবং নানা দেশের বর্ণনা বিষয়ে কতগুলি পত্রের সারাংশ কিন্তু রয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ ইলিয়াড দি। তোমরা জানো এটা মহাকবি হোমারের লেখা মহাকাব্য। এখানে ইলিয়াডের বিষয়বস্তু প্রধানত বলছে ট্রোজান যুদ্ধের ভিত্তির উপর কিন্তু রচিত। বিশেষ করে প্যারিস, মেনেলাউস, হেলেন, বলছে ইউলিসিস, অ্যাকিলিস, বলছে আগ মেনন্স প্রভৃতির কথা কিন্তু খুব সুন্দরভাবে অন্ধকবি হোমার কিন্তু ইলিয়াড গ্রন্থের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। আজকে হর্ষবর্ণ নির্মিত শেষ গ্রন্থটা আজকে আলোচনা করে আজকে হর্ষবর্ণের ক্লাসটা এখানেই শেষ করব। সেটা হচ্ছে ইসলাম কাহিনী। তোমরা জানো এটা রামপ্রাণ গুপ্তের লেখা। এখানে কিন্তু হজরত মোহাম্মদের আবির্ভাব, ইসলাম ধর্ম প্রচার, মহরম বা কারবালার করুণ বিবরণ, বা অম্বিয়া বংশ বা আব্বাস বংশ, হারুন অল রশিদের বৃত্তান্ত, বা বগদাদ নগরের ধ্বংস কাহিনী, খলিফাগণের শাসন নীতি প্রভৃতি কিন্তু খুব সুন্দরভাবে লেখক কিন্তু এই গ্রন্থে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। আশা করছি বন্ধু আজকেও হর্ষই বর্ণ নির্মিত যে একটা ক্লাসে হর্ষই বর্ণের সমস্ত গ্রন্থ খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।